ওকে, আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি 10 রুলস ফর সাকসেস। যে পৃথিবীর প্রতিটা মানুষ নিজ নিজ জায়গায় নিজ নিজ পেশায় সে সফল মানুষ হতে চায়। একটু আগে যেমনটা বলতেছিলাম যে একটা স্টুডেন্ট চায় যে ক্লাসের মধ্যে সে সবচেয়ে বেশি নাম্বার পাক, একটা চাকরিজীবী চায় তার প্রমোশনটা অন্যের চাইতে আগে হোক, একটা বিজনেসম্যান আশা করে যে আমি সবচেয়ে বেশি প্রফিট করব, একজন রাজনীতিবিদ আশা করে যে আমি নির্বাচিত হব। এরকম প্রতিটা মানুষ নিজ নিজ জায়গায় সে তার সফলতাটা আশা করে, সফলতাটা সে পেতে চায়। আর এই সফলতাটা পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটা সফল মানুষ যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে এখনো মনে করি বা যাদেরকে আমরা এক্সাম্পল দিয়ে থাকি, তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে 10টা রুলস কিন্তু ফলো করে। বিষয়টা এমন না যে আমার ইচ্ছা হলোই বলে আমি 10 রুলস ফর সাকসেসটা আলোচনা করতেছি, এমন না। কিন্তু পৃথিবীর প্রতিটা সফল মানুষ সে সফল হওয়ার জন্য তার দৈনন্দিন জীবনে 10টা রুলস কিন্তু সে ফলো করে। আপনার যদি দেখেন একটু, বিল গেটস পৃথিবীর সবচেয়ে সফল একজন মানুষ হিসেবে কিন্তু আমরা জানি, সেও কিন্তু তার জীবনে সফল হওয়ার জন্য 10টা রুলস কিন্তু সে ফলো করে। ওয়ারেন বাফেট সবচেয়ে ট্যালেন্ট ইনভেস্টর যাকে বলা হয়, সেও কিন্তু তার জীবনে 10টা রুলস ফলো করে। জ্যাক মা তার নিজের তৈরি সে 10টা রুলস কিন্তু ফলো করে। স্টিভ জবস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, রতন টাটা, জ্যাব বিজুস, এরা প্রত্যেকেই নিজের জায়গায় প্রত্যেকে কিন্তু 10টা রুলস নিজেরা বানিয়ে নিয়েছে, যে 10টা রুলস কিন্তু তারা ফলো করে, যার কারণে তারা পৃথিবীতে সফল ব্যক্তি, সফল মানুষ হিসেবে আমরা তাদেরকে জানি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা তাদেরকে এক্সাম্পল দিয়ে থাকি। তো আমরাও যদি নিজেদের জীবনে, নিজেদের লাইফে, নিজেদের দৈনন্দিন কাজে 10টা রুলস যদি আমরা প্রত্যেকে ফলো করতে পারি, সে একজন স্টুডেন্ট হতে পারে, সে একজন চাকরিজীবী হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, সে রাজনীতিবিদ হতে পারে, হোয়াট এভার, একজন দিনমজুর হতে পারে, সে যে পেশায় থাকুক না কেন, যদি নিজের 10টা রুলস তৈরি করে সে 10টা রুলস যদি আমরা মেনটেন করে নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই সফল মানুষ হতে পারবো। তো আমি আজকে সেই রকম 10টা রুলস নিয়ে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। এই টোটাল স্লাইডে অনেকগুলো কিন্তু মোটিভেশনাল কথা থাকবে। টোটাল স্লাইডে আপনারা অনেকগুলো মোটিভেশনাল স্পিচ কিন্তু পাবেন। আমরা অনেকেই মনে করি যে এই মোটিভেশনাল স্পিচ কিন্তু খুব একটা প্রয়োজন নেই, এমনটা আমরা মনে করি। বাট আপনি যদি সাকসেসফুল পিপলদের জীবনী পড়ে থাকেন, আমি একজনের কথা আপনাদেরকে বলি, যে লেস ব্রাউন। স্কুলে সে কথা কম বলতে পারতো, মানে তুতলা টাইপের ছিল এবং পড়ালেখাও কিন্তু খুব খারাপ পারতো। এই জন্য তাকে স্কুলের সবথেকে পেছনের বেঞ্চে কিন্তু বসানো হইতো। তো একদিন একজন নতুন টিচার আসলেন, দেখলেন একটা ছাত্র একেবারে পিছনে বসে আছে। তো তিনি গেলেন ওই ছাত্রের কাছে, যে তুমি এত পিছনে বসে আছো কেন? বলে, স্যার আমি তো পড়ালেখা কম পারি, কথাবার্তাও ভালো বলতে পারি না, এই কারণে টিচার বলেছে আমি যেন একেবারে শেষের বেঞ্চেতে বসে থাকি। টিচার তার কাঁধে হাত রেখে বলেছিলেন যে তুমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা বলতে পারবে, এবং আপনি বিশ্বাস করেন আজকের দুনিয়ায় পৃথিবীর সবচাইতে বেস্ট মোটিভেশনাল স্পিকার হচ্ছে ওই ছেলেটি, লেস ব্রাউন। একটা কথা, একটা শিক্ষকের একটা মোটিভেশনাল কথা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে হাজার হাজার মোটিভেশনাল কথা শুনে থাকি, বলে থাকি, আমাদের কোনো পরিবর্তন হয় না কেন? কারণ এটা আমরা বিশ্বাস করতে পারি না। একটা মোটিভেশনাল স্পিচ যদি কোনো কারণে আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং সেটা যদি আপনি বিলিভ করতে পারেন, আপনি এটা বিশ্বাস রাখেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি মোটিভেশনাল কথা পড়েন, আপনি মোটিভেশনাল কথা বলেন, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন না, এটার মতো আপনি চলেন না। এই কারণে আমার আপনার জীবনে কিন্তু পরিবর্তন হয় না। একটা মোটিভেশনাল স্পিচ একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তো আমরা যেই জায়গায় ছিলাম যে 10 রুলস ফর সাকসেস, সফল হওয়ার জন্য 10টা নিয়ম, 10টা রুলস আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো নাম্বার 1 যে কথাটা আমি বলতে চাই, যে আপনাকে সফল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। যে পেশায় আপনি থাকেন না কেন, আপনি স্টুডেন্ট হইতে পারেন, আগেও বলেছি, চাকরিজীবী হতে পারেন, ব্যবসায়িক হতে পারেন, বাট আপনার কাজে আপনাকে কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে আপনাকে সেই কাজটা করে যেতে হবে। যদি আপনি আপনার কাজের মধ্যে ধারাবাহিকতা রাখেন, তাহলে আপনি আপনার কাজে সফল হইতে পারবেন। বাট আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে কোন একটা কাজ শুরু করি, 2-4 দিন দেখি অথবা 2-4 মাস দেখি, তারপরে কিন্তু কুইট করে ফেলি। এই যে 2-4 দিন দেখা, 2-3 মাস দেখা আর নিয়মিত না করা, মাঝে মাঝে করা, এই কারণে কিন্তু আমরা সফল হতে পারি না।
বাট আপনি যেই কাজই করেন আপনার সেই কাজে একটা ধারাবাহিকতা থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। যদি আপনি কনসিস্টেন্সি রাখতে পারেন আপনি জীবনে অবশ্যই সফল মানুষ হতে পারবেন। আপনি দেখবেন স্কুলে কিন্তু ওই ছাত্রটাই সবচেয়ে বেশি নাম্বার পায় যে তার লেখাপড়ার মধ্যে কনসিস্টেন্সি রেখেছে। ওকে, আমি খুব বেশি পড়ালেখা করি না কিন্তু সকালবেলা আমি ২ ঘন্টা পড়ি। প্রতিদিন ২ ঘন্টা পড়ে সকালবেলা। এই ছাত্রটাই কিন্তু সবচেয়ে বেশি মার্ক পেয়ে থাকে। কনসিস্টেন্সির কারণে। সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেই কাজই করেন সেই কাজে কনসিস্টেন্সি থাকতে হবে। মাঝে, মাঝে করে, হঠাৎ করে, হবি টাইমে করে, উইথআউট ডিসিপ্লিনে কোন কাজ করে আপনি কখনোই জীবনে সফল মানুষ হতে পারবেন না। আপনাকে ধারাবাহিকতা কিন্তু রাখতে হবে। আপনি যেই পেশায় থাকেন। যদি এই ধারাবাহিকতা আপনি রাখতে পারেন আপনার কাজের মধ্যে, আপনি অবশ্যই একজন সফল মানুষ হতে পারবেন। আপনাকে মিনিমাম ৬ মাস থেকে ১ বছর ধারাবাহিকভাবে যদি আপনি কাজটা করে যেতে পারেন, আপনি অবশ্যই সে কাজে সফলতা অর্জন করবেন। আমি একজন নেটওয়ার্কার, আমি এখানে নেটওয়ার্ক বিজনেস নিয়ে মূলত কথাগুলো বলব। মিনিমাম ৬ মাস থেকে ১ বছর, মিনিমাম ৬ মাস থেকে ১ বছর আপনার কাজে আপনাকে ধারাবাহিক রাখতে হবে। আপনি ১০ দিন কাজ করলেন, আপনি ১১ দিনের দিন গিয়ে দেখলেন যে দূর ভালো লাগতেছে না। অথবা ২০ দিন কাজ করলেন, ২১ দিনের দিন মনে হচ্ছে যে না আপনার ভালো লাগতেছে না। অথবা ১ মাস কাজ করলেন, ১ মাস পরে গিয়ে আপনার মনে হলো যে না আমি পারবো না। এই যে এই টাইপের ধারণাগুলো যখন আপনার মাঝে আসে না তাহলে আপনি একজন ফেইলিউর পারসন। আপনি ধারাবাহিকতাটা রাখতে পারতেছেন। মিনিমাম ৬ মাস থেকে ১ বছর আপনার কাজে আপনাকে ধারাবাহিকতা রাখতে হবে। স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটার নাম হচ্ছে ইউসেন বোল্ট এবং আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানে এখন পর্যন্ত দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হচ্ছে এই উইসান বোল্ট, অলিম্পিক চ্যাম্পিয়ন। সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে। উইসান বোল্ট তার জীবনে যতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবগুলো প্রতিযোগিতা যদি যোগ করা হয় তাহলে সে ১১৫ মিনিট দৌড়াইছে। টোটাল ১১৫ মিনিট দৌড়াইছে। টোটাল প্রতিযোগিতাগুলো যদি যোগ করা হয় এবং তার সর্বশেষ যে ম্যাচটা ছিল, যে প্রতিযোগিতাটা ছিল সেই প্রতিযোগিতাটায় তাকে 9 সেকেন্ড দৌড়াইতে হয়েছে, মাত্র 9 সেকেন্ড। বাট এই 9 সেকেন্ড দৌড়ানোর জন্য তাকে প্র্যাকটিস করতে হয়েছে ৪ বছর। আপনি একটু কল্পনা করেন ৯ সেকেন্ডের জন্য তাকে প্র্যাকটিস করতে হয়েছে ৪ বছর। ৯ সেকেন্ডের জন্য। আর আমি আপনি সারা জীবন ভালো থাকবো এমন একটা কাজ করি, সারা জীবন ভালো থাকবো আর সেটার জন্য আমরা ২-৩ মাস মানে ৬ মাস সময় ধৈর্য ধরতে পারি না। আর উইসাইন বোল্ট মাত্র ৯ সেকেন্ডের জন্য ৪ বছর একটানা প্র্যাকটিস করেছিলেন, একটানা কনসিস্টেন্সি রেখে। আর ম্যাক্সিমাম মানুষ ২ মাসে কিন্তু রেজাল্ট পেয়ে যেতে চায়, ৩ মাসে রেজাল্ট পেয়ে যেতে চায়। এই জায়গাটায় আমাদের থিংকিংটাকে ক্লিয়ার করতে হবে। যদি আপনি কনসিস্টেন্সি রাখতে না পারেন, ধারাবাহিকতাটা রাখতে না পারেন, তাহলে আপনি কিন্তু কখনোই জীবনে সফল মানুষ হতে পারবেন না। এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন যে কিছু পাথর আপনি দেখেন এখানে মাঝখানে যে পাথরটা এবং তার আশেপাশেও ২-১টা আছে আপনি দেখেন এগুলোর মধ্যে কিছু ছোট, ছোট ছিদ্র হয়েছে। এগুলো কিসের ছিদ্র? দেখলেই বোঝা যায় যে উপর থেকে ১ ফোঁটা জল পড়েছে। জল পড়ার কারণে এই পাথরগুলো ছিদ্র হয়ে গেছে। আপনি একটু কল্পনা করুন, দ্যাটস দ্য ইমাজিন। পানি একেবারে তরল একটা পদার্থ। পাথর অনেক শক্ত। বাট এই তরল পদার্থটা ১ ফোঁটা করে পড়েছে বছরের পর বছর সে পাথর ছিদ্র করে ফেলতে পেরেছে। দিস ইজ দ্য কনসিস্টেন্সি। এই ১ ফোঁটা পানি পড়তে পাথর ছিদ্র করে ফেলছে। দিস ইজ দ্য কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। পৃথিবীর ২য় বৃহত্তম হ্রদ বলা হয় অ্যামাজন হ্রদকে। পৃথিবীর ২য় বৃহত্তম হ্রদ হচ্ছে অ্যামাজন হ্রদ। আর এই অ্যামাজন হ্রদের উৎপত্তি স্থল হচ্ছে একটা পাহাড়ের প্রতি ১ মিনিটে ৩ ফোঁটা জল পড়ে। প্রতি ১ মিনিটে ৩ ফোঁটা জল পড়ে। এই ৩ ফোঁটা জল একটা হ্রদ, একটা মহাসমুদ্র সৃষ্টি করে দিয়েছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। যদি আপনি কাজের মধ্যে ধারাবাহিকতা রাখতে না পারেন, তাহলে আপনি কখনো জীবনে সফল মানুষ হতে পারবেন না। ১ ফোঁটা পানি পড়তে ১ কলসি পানি হয়।
কনসিস্টেন্সির কারণে এক ফোঁটা পানি পড়তে পড়তে একটা সমুদ্র, একটা মহাসাগর সৃষ্টি করতে পারে। এক ফোঁটা পানি পড়তে পড়তে একটা পাথরকে ছিদ্র করে ফেলতে পারে কনসিস্টেন্সির কারণে। বাট আমি আপনি কোন একটা কাজ 2 মাস ধৈর্য ধরে করতে পারিনি, 2-3 মাসের মধ্যে আমরা রেজাল্ট আশা করি। এই কারণে আমাদের কাজের মধ্যে কোন কনসিস্টেন্সি থাকে না, আমরা সফলও হতে পারি না। আমরা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না। ওয়ারেন বাফেটের চমৎকার একটা কথা আছে, তিনি বলেছেন আপনি যদি কোনো একটা কাজ 10 বছর একটানা করতে না পারেন, এটা শুরুই করবেন না। মানে আপনি 10 বছর করবেন না এমন কোনো কাজ শুরুই করবেন না। কোন একটা কাজ করতে গেলে আপনাকে রেজাল্ট পাইতে গেলে মিনিমাম 10 বছর লাগবে। পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট এই কথাটা বলেছে। আপনি 10 বছর করবেন না, কাজটা শুরুই করবেন না। সো আমরা 1 নম্বর পয়েন্টে আছি যে সফল হওয়ার জন্য নাম্বার 1 যেটা সবার মাঝে থাকতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এবং সেই কনসিস্টেন্সির সাথে যেন আপনার কাজে আপনার এক্সাইটমেন্টটা থাকে। মন মরা হয়ে কোনো কাজ করা যাবে না, মনের বিরুদ্ধে গিয়েও কোনো কাজ করা যাবে, টোটাল এক্সাইটমেন্টটা যেন আপনার থাকে। কাজটাকে আপনি এনজয় করবেন, চাপ মনে করা যাবে না। আপনি লেখাপড়াও যদি করেন সেটা এনজয়েবল করেন, আপনি যেই কাজই করেন, আপনি মাটি কাটেন, এটা এনজয়েবলই করতে হবে আপনাকে। দেন আপনি কনসিস্টেন্সিটা রাখতে পারবেন। এবং আপনার প্যাশন, ধৈর্য কিন্তু লাগবে কনসিস্টেন্সি রাখার জন্য। এই যে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে বলা হয় চাইনিজ ব্যাম্বু, বা ওখানে ব্যাম্বু ট্রিও বলা হয়। এই গাছগুলো যখন মাটিতে রোপণ করা হয়, একজন চাইনিজ যখন এই গাছগুলো মাটিতে রোপণ করে, তখন একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 1 বছর যায়, এই গাছগুলো মাটির ভিতরে বেঁচে আছে নাকি মারা গেছে এটাও বোঝা যায় না, বুঝাও যায় না। 4 বছর যায়, 4 বছর পরে এটা অঙ্কুরিত হয়, মাটি থেকে উপরের দিকে দেখা যায় 4 বছরে। আর পরবর্তী 1 বছরে এই গাছটা 90 ফুট লম্বা হয়। 1 বছরে মাত্র 4 বছর লেগেছে মাটি থেকে বের হতে, আর 1 বছরে এটা 90 ফুট লম্বা হয়েছে। তো প্যাশেন্স, ধৈর্য কিন্তু আপনি লাগবে। 2 দিনে কিন্তু আপনি রাতারাতি রেজাল্ট দেখবেন না কোনো কাজে, যে কাজটাই আপনি করেন রাতারাতি রেজাল্ট আপনি কোথাও দেখবেন না। সো আমাদেরকে নাম্বার 1 কনসিস্টেন্সি থাকতে হবে, যেই কাজে আমি থাকি, যেই পেশায় আমরা থাকি। দেন নাম্বার 1 আমি বলেছি কনসিস্টেন্সি, নাম্বার 2 হচ্ছে বিলিভ, বিশ্বাস। কার উপর? নিজের উপর বিশ্বাস। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে না পারেন, আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা, ওই কাজটাতে আপনি কখনোই সফল মানুষ হতে পারবেন না। আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ইয়েস, এটা আমি পারবো, এটা আমাকে দিয়ে পসিবল। আপনি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা নেলসন ম্যান্ডেলা। আপনি জানেন এই ব্যক্তিটি তার যৌবনের, তার ইয়াং বয়সে 27টা বছর একটানা জেলে ছিল, একটা বিশ্বাস নিয়ে। নেলসন ম্যান্ডেলা সব সময় বলতো, আমি যেদিন জেল থেকে ছাড়া পাবো সেদিন আমি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হব, আমি বর্ণ বৈষম্য দূর করব। এই একটা বিশ্বাস নিয়ে 27 বছর জেলে ছিলেন নেলসন ম্যান্ডেলা। এবং 27 বছর পর যেদিন নেলসন ম্যান্ডেলা জেল থেকে ছাড়া পেলেন, তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তিনি বর্ণ বৈষম্য দূর করলেন। 27টা বছর একটা বিশ্বাস নিয়ে লোকটা বেঁচে ছিল জেলখানায়। বিলিভ, যদি আপনি নিজেকে বিশ্বাস করতে না পারেন, আপনি কখনোই জীবনে সফল মানুষ হতে পারবেন। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে ইয়েস, এটা আমি করতে পারবো, এটা আমাকে দিয়ে পসিবল, এটা সম্ভব। নিজের প্রতি আস্থা রাখতে হবে। এই বিশ্বাসটা যদি আপনি নিজের প্রতি রাখতে পারেন, নিজেকে বিলিভ করতে পারেন, দেন আপনি সাকসেসফুল পিপল হতে পারবেন। স্টিভ জবস, আপনারা প্রত্যেকেই জানেন, তার একজন পালিত বাবা আছে ঠিকই, কিন্তু তার অ্যাকচুয়ালি কোনো মা বাবা ছিল না। তাকে কিন্তু একটা পথের দ্বারা ডাস্টবিনে খুঁজে পাওয়া যায়। তার কোন একজন বক্তব্য সে বলেছিল যে আমি এমন একজন মানুষ যে কখনো মা ডাকতে পারিনি, আমাকে আমার বাবা কখনো আদর করে না, আমার বাবা ছিল, যদিও তার একজন পালিত বাবা ছিল। ডাস্টবিনে খুঁজে পাওয়া একটা লোক, পৃথিবীর সেরাদের একজন। এবং অ্যাপল যখন সে শুরু করে, আপনারা এটাও জানেন যে মাঝপথে তাকে কিন্তু অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং সে এই অ্যাপেলটা আবার কিনে নেয়।
এটা সম্ভব হয়েছে শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস থাকার কারণে। এই মেয়েটাকে দেখেন, মেয়েটার নাম হচ্ছে অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা, এই মেয়েটা ইন্ডিয়ার একটা খেলোয়াড় ছিলেন। তো কোন একদিন সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য রেল স্টেশনে অপেক্ষা করতেছিলেন। ভুলবশত সে পা পিছলে রেল লাইনে পড়ে যায়। রেল লাইনে পড়ে যাওয়ার পর তখন ছিল রাত 9টার দিকে। সে যেই জায়গায় পড়ে যায় তার পায়ের উপর দিয়ে রেল চলে যায়, এবং সারা রাত তাকে কেউ উদ্ধার করে না, কেউ দেখে না। সারা রাত 100টারও বেশি ট্রেন তার উপর দিয়ে গেছে, সারা রাত। তারপরের দিন যখন তাকে উদ্ধার করা হয় তখন সে মুমূর্ষু অবস্থায়, তাকে হাসপাতালে নেওয়া হলো। এর পরের দিন তার যখন জ্ঞান ফিরে, তখন তাকে ডাক্তার জানায় যে আপনার একটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আপনার কোমরে মাল্টিপল ফ্র্যাকচার, আপনি জীবনে কখনোই হাঁটতে পারবেন না। আপনি চিন্তা করেন, সে যখন জ্ঞান ফিরল তখনই জানলো তার একটা পা অলরেডি কেটে ফেলা হয়েছে এবং তার কোমরে হচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার, সে জীবনে কখনোই হাঁটতে পারবে না। এমন কথা যদি আমরা শুনি আমাদের জীবনে কেউ, আমরা কি চিন্তা করব? বা আপনি যদি চিন্তা করেন আমাদের দেশের কোন একজন খেলোয়াড় যদি এই অবস্থায় পড়ে, তাকে যদি সাংবাদিকটা জিজ্ঞেস করে যে এখন আপনি কি করবেন, তখন সে বলবে আমি দেশের জন্য অনেক কিছু করেছি, প্রধানমন্ত্রী যেন আমাকে কিছু সহযোগিতা করে, এই টাইপের কথাবার্তা কিন্তু বলবে। পূর্ণিমা সিনহাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি তো এখন আর খেলতে পারবেন না, আপনার একটা পা নাই, আপনার কোমরে মাল্টিপল ফ্র্যাকচার, আপনি এখন কি করবেন? অরুণিমা সিনহা বলেছিল আমি যেদিন মেডিকেল থেকে ছাড়া পারবো আমি সেদিন এভারেস্ট উঠবো, এভারেস্ট জয় করব। আপনারা জানেন একটা সুস্থ সবল মানুষও কিন্তু এভারেস্ট উঠতে পারে না, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর অরুণিমা সিনহা যার একটা পা নাই, যার কোমরে মাল্টিপল ফ্র্যাকচার, সে বলল, যাকে ডাক্তার বলেছে হাঁটতেই পারবে না, আর সে বলল আমি যেদিন মেডিকেল থেকে ছাড়া পাবো সেদিন আমি এভারেস্ট উঠবো। এবং সবচেয়ে আশ্চর্যতম ঘটনা, ইন্ডিয়াতে প্রথম মহিলা যে এভারেস্ট উঠে তার নাম হচ্ছে অরুণিমা সিনহা, যার একটা পা নাই। ইন্ডিয়াতে কি 2 পাওয়ালা মহিলার অভাব আছে, মেয়ের অভাব আছে? কোটি কোটি মানুষ আছে, তারা কিন্তু উঠতে পারে নাই। বাট অরুণিমা সিনহা যার কোমরে মাল্টিপল ফ্র্যাকচার, যার একটা পা নাই, সে এভারেস্ট উঠতে পারলো কেন? বিলিভ, বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাসের কারণে। কারণ সে এটা বিশ্বাস করতে পেরেছিল যে আমি এভারেস্ট উঠবো। এই কারণেই সেই প্রথম মহিলা যে এভারেস্ট উঠে ভারতে। কি অদ্ভুত বিষয় দেখেন যে নিজের প্রতি বিশ্বাস থাকাটা কতটা জরুরি। আমরা কোনো একটা কাজ একটু করে চেষ্টা করে মনে করি যে না, এটা আমাকে দিয়ে হবে না, এটা আমি পারবো না, এটা আমি পারতেছি না, এই টাইপের অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে চলে আসে। আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে না পারেন তাহলে আপনি কখনোই জীবনে সফল মানুষ হতে পারবেন না। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির মার্কেটিং সিস্টেমের উপর। আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই কোম্পানির উপর। আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই কোম্পানির প্রোডাক্টের উপর। আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই কোম্পানির প্ল্যানের উপর। আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই কোম্পানিতে আপনার আপলাইনের উপর। আপনি যেই স্কুলে পড়েন আপনি ওই স্কুল টিচারের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি যে বইগুলো পড়েন সেই বইগুলোর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি যেই কাজটা করেন সেই কাজের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা যারা নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত আছি আমাদের এটা বিশ্বাস রাখতে হবে আমাদের মার্কেটিং সিস্টেমের উপর, যে বেস্ট মার্কেটিং সিস্টেম নেটওয়ার্ক প্রোভাইড করে। বিশ্বাস রাখতে হবে আমাদের কোম্পানির উপর। বিশ্বাস রাখতে হবে নেটওয়ার্কের প্রোডাক্টস এর উপর, যে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং করে। বিশ্বাস রাখতে হবে প্ল্যানের উপর। বিশ্বাস রাখতে হবে আপনার আপলাইনের উপর। তাহলে কিন্তু আপনি একজন সফল নেটওয়ার্কার, সফল মানুষ হতে পারেন। আমরা নাম্বার 3, আমার কাছে যেটা মনে হয়, স্কিল। স্কিল মানে হচ্ছে দক্ষতা। যে কোনো কাজে সফল হওয়ার জন্য আপনার কিন্তু সেই কাজে দক্ষতা প্রয়োজন আছে, স্কিল থাকতে হবে। একটা মুসি যে জুতা সেলাই করে আপনি চাইলে কিন্তু সেরকম জুতা সেলাই করতে পারবেন না, যদিও আপনি সেই কাজটাকে খুব হিংসা করেন, খুব নগণ্য একটা কাজ মনে করেন, বাট আপনি সেটা পারবেন না। কারণ জুতা সেলাইয়ের যে স্কিল সেটা আপনার নাই, আমার নাই, এটা আপনি পারবেন না। একটা রিক্সা চালক আপনি যতই ঘৃণা করেন তার মতো করে আপনি রিক্সাও চালাতে পারবেন না, ওই স্কিল আমার আপনার নাই। তো আপনি যেই কাজটা করতে যাবেন
যেই কাজটাতে আপনি মনোনিবেশ করবেন, যেখানে আপনি সফল হতে চাইবেন, ওই কাজে আপনার কিন্তু স্কিল থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আপনি দেখেন, আমরা যে মেধাবী বলি, ট্যালেন্ট, এটা কিন্তু একটা ফিক্সড, একটা গড গিফটেড। আপনি চাইলে কখনোই মেধাটাকে বাড়াইতে পারেন না। এটা ফিক্সড। ট্যালেন্ট কিন্তু ফিক্সড। আপনি যেটা বাড়াইতে পারেন, যেটা পরিবর্তন করতে পারেন, যেটা ইনক্রিজ করতে পারেন, সেটা হচ্ছে স্কিল। আপনি চাইলে আপনার স্কিলটাকে বাড়াইতে পারেন। আপনি চাইলে ট্যালেন্টটাকে বাড়াইতে পারবেন, এটা গড গিফটেড। আপনি স্কিলটাকে বাড়াইয়া ট্যালেন্টটাকে কাজে লাগাইতে পারেন। আপনাকে বাড়াইতে হবে স্কিলটাকে। আপনি যে পেশায় থাকবেন, সেই পেশায় আপনার ওই পেশা সম্পর্কিত নলেজ লাগবে, ওই পেশা সম্পর্কিত। আমরা যারা নেটওয়ার্কের সাথে আছি, আমাদের নলেজ কি প্রয়োজন? আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমাদের নলেজ প্রয়োজন। আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের নলেজ থাকতে হবে। আমাদের প্ল্যান নিয়ে, আমাদের যে মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করি, এটা সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। যদি এই স্কিল গুলো আমাদের না থাকে, আমরা কিন্তু এখানে সফল হতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা সত্য। আপনি যেই কাজটা করেন, ওই কাজের মধ্যে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। নেটওয়ার্কে সফল হতে গেলে আপনাকে আরো কিছু বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইনভাইট, ক্লোজিং, ফলো আপ এবং অবজেকশন হ্যান্ডেলিং। এই বিষয়গুলোতে কিন্তু আপনি দক্ষতা অর্জন করতে হবে। এখন আপনি ভয় পাচ্ছেন, আমি এত দক্ষতা কোত্থেকে অর্জন করব? স্কুল কলেজে তো আসলে ইনভাইটের উপরে কোনো বই নাই। আপনি স্কুলে কখনোই ক্লোজিং এর উপর বই পাবেন না। অবজেকশন হ্যান্ডেলিং এর উপর আপনাকে বিশ্ববিদ্যালয়েও পড়ানো হবে না। অথচ এই জিনিসগুলো ছাড়া আপনি সফলও হতে পারবেন না। এই জিনিসগুলো আপনি প্রতিনিয়ত পাবেন আমাদের সাথে ট্রেনিং এ থাকলে। বিভিন্ন জুম প্রোগ্রাম, ফিজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে এই স্কিল গুলো আপনি ডেভেলপ করে নিতে পারবেন। নাম্বার 4, আমার কাছে যেটা মনে হয়েছে, গোল সেট আপ। উইদাউট গোল সেট আপ আপনি কখনোই কোনো কাজে সফল হতে পারবেন না। আপনি কি হতে চান? আপনি কোথায় যেতে চান? দেখেন, আপনি যখন বাসায় থাকেন, আপনি যখন আপনার সামনের দোকানে যান, তখন কিন্তু আপনি লুঙ্গি পরে বের হয়ে থাকেন, অথবা একটা গেঞ্জি পরে আপনি বের হয়ে যান। কেন? আপনি সামনের দোকানেই যাচ্ছেন। বাট আপনি যখন লং ডিস্টেন্সে যাবেন, যে আপনি ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছেন বা ঢাকা থেকে আপনি পঞ্চগড়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি একটা গেঞ্জি পরে বের হয়ে যাবেন। আপনি একটা ব্যাগ নিবেন, কিছু জামা কাপড় নিবেন। এই যে আপনার গোছানোটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? আপনার গোল হচ্ছে আপনি পঞ্চগড় যাবেন। যদি আপনি গোল সেট আপটা নির্ধারণ না করেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা ভালো হবে না। আপনার কাজটা কখনোই প্রপারলি আপনি করতে পারবেন না। দেখেন, আপনি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা জানতাম না আমরা লেখাপড়া শেষ করে কি করব। আমি কি একজন পাইলট হব? আমি কি একজন ব্যারিস্টার হব? আমার কি একজন ডাক্তার হব? আমি কি ইঞ্জিনিয়ার হব? নাকি আমি একজন ফ্যাশন ডিজাইনার হব? এটা কিন্তু আমরা জানতাম না। যার ফলে আমরা এলোমেলো ভাবে লেখাপড়া করেছি। যাই হয়। বাট আপনি যদি গোলটা সেট আপ করতেন, যে ইয়েস আমি একজন আইনজীবী হব, তখন আপনি ওই পথেই কিন্তু হাঁটতেন। ঠিক পৃথিবীর প্রতিটা কাজে কিন্তু এমন। আপনাকে আগে জানতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনি কি হতে চান জীবনে। এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। গোল সেট আপ দ্বারা আপনি কখনোই আপনার প্রগ্রেস বা আপনার উন্নতি কখনোই আপনি মেজারমেন্ট করতে পারবেন না। আপনি যদি চট্টগ্রামে থাকেন, আপনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কুমিল্লা গেলে অর্ধেক পথ গিয়েছেন। এটা আপনি বুঝতে পারবেন। তা না হলে আপনি এটা বুঝতে পারবেন। গোল সেট আপে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে একটা ছবি দেখেন আপনি, যে একটা ফুটবল খেলার মাঠ, অনেক সুন্দর মাঠ, কিন্তু ধরেন দুই পাশে কোনো গোলবার নেই। এখানে 11 দুগুণে 22 জন খেলোয়াড় খেলা খেলতেছে। আচ্ছা, আপনি বলেন তো, এই খেলায় কোন ধরনের প্রতিযোগিতা থাকবে? কেউ এই খেলাটা খেলবে? খেলবে না। কেন? গুলবার নাই তো, গুল তো দিতে পারবে না। যতই খেলুক, গুল দিবে কোথায়? গুলবারই তো না। এবং যদি এমন হয়, সময় নির্ধারণ নাই, যে খেলা কি 3 ঘন্টায় শেষ হবে, না 5 ঘন্টায় শেষ হবে, না 2 দিনে শেষ হবে, এটাও কেউ জানেন। গুলবারও নাই, টাইমও নাই। তো আপনি মনে মনে চিন্তা করেন তো, এই মাঠে কোন খেলা হবে? কেউ খেলবে? কেউ খেলবে না। সবাই বসে বসে আঙ্গুল চুষবে। গোলবারও নাই, টাইমও নেই। বাট যদি টাইম ফিক্সড করে দেওয়া হয়, যে 90 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে, এবং গোলবার দেওয়া হয়, আপনি দেখবেন প্রত্যেকটা খেলোয়াড় তার সর্বশক্তি দিয়ে, তার সমস্ত দক্ষতা দিয়ে সে খেলা খেলবে। কেন? টাইম ফিক্সড 2 ঘন্টা, এবং গোলবারও আছে, গোল দিতে হবে। 90 মিনিট গোল দিতে হবে, অথবা 1 ঘন্টার খেলা, গোল দিতে হবে। যেখানে টাইমও ফিক্সড, কি করতে হবে সেটাও ফিক্সড। এই উইদাউট গোল সেট আপ লাইফটা হচ্ছে একটা গোলবারহীন ফুটবল খেলার মাঠের মতো।
আমরা জানি না এখানে কি করব। জীবনে যদি আপনার একটা গোল সেট আপ না থাকে, আপনার লাইফটাও কিন্তু এমনই, গোলবারহীন একটা ফুটবল খেলার মাঠের মতো, যদি আপনি গোল সেট আপটা না করেন। গোল সেট আপের দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে টাইম। আমি আগেই বলেছি টাইম, কত সময়ের মধ্যে। সে ফর এক্সাম্পল আপনি বলতেছেন আমি নেটওয়ার্কে ম্যানেজার হব, কতদিনে হবে? 4 মাস, 6 মাস, 1 বছর? এটা আপনাকে আগে ফিক্সড করতে হবে। এখানে পজিশনটা হচ্ছে ম্যানেজার, টাইমটা হচ্ছে 4 মান্থ। তাহলে আপনি 4 মান্থের মধ্যে ম্যানেজার পদে যাবেন। এইবার আপনার কাজের গতি কিন্তু অন্যরকম হয়ে যাবে, কারণ আপনার হাতে সময় 4 মাস, আপনার পজিশন হচ্ছে ম্যানেজার। আপনি যেই পেশায় থাকেন, আপনাকে পজিশন ঠিক করতে হবে, টাইমিং নিতে হবে। এত সময়ের মধ্যে আমি এইখানে যাব, এত সময়ের মধ্যে আমি এটা অ্যাচিভ করব। এই গোল সেট আপটা যদি করেন, আপনি আপনার কাজের মধ্যে গতি খুঁজে পাবেন, লজিক খুঁজে পাবেন কাজটা করেন। তা না হলে আপনি লজিক খুঁজে পাবেন না যে কাজটা আমি কেন করব। অলসতায় কিন্তু আপনার সময় যাবে। কিন্তু যদি আপনি গোল সেট আপ করে ফেলেন, আপনার কিন্তু অলসতায় সময় কাটবেন, আপনার কাছে কাজটা অযৌক্তিক মনে হবে, আপনি লজিক খুঁজে পাবেন কাজটা করার জন্য। তো আমরা যারা জীবনে সফল হতে চাই তাদের জন্য 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আমাদেরকে গোল সেট আপটা করে নিতে হবে। নাম্বার 5, আমার কাছে যেটা মনে হয়েছে মাইন্ডসেট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মাইন্ডসেট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, একটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট, একটা নেগেটিভ মাইন্ডসেট। প্রত্যেকটা জিনিসের মধ্যেই আপনি একটা ভালো দিক, একটা খারাপ দিক কিন্তু পাবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই পাবেন। বাট আপনি কোনটাকে রিসিভ করতেছেন, পজিটিভটাকে নাকি নেগেটিভটাকে? এটাই হচ্ছে আপনার পরবর্তীতে আপনার সাকসেসে এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, নেটওয়ার্ক নিয়ে আপনার মাইন্ডসেট আপটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, তারপর আপনি আনসার পেয়ে যাবেন কেন আপনি রেজাল্ট পাচ্ছেন, অথবা কেন কেউ কেউ রেজাল্ট পাচ্ছে। এই মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, একটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেটের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই ভদ্রলোকের নাম হচ্ছে ক্যারোলে ট্রেকাস। উনি হাঙ্গেরির আর্মি ডিভিশনের একজন সাধারণ সৈনিক ছিলেন। তার জন্ম 2010 সালে। তো তার সারা জীবনের স্বপ্ন ছিল সে একজন শুটার হবে। হয় না যে একজন মানুষ স্বপ্ন দেখে আমি ফুটবলার হব, একজন মানুষ স্বপ্ন দেখতে পারে যে আমি ক্রিকেটার হব, কেউ স্বপ্ন দেখতে পারে আমি ডাক্তার হব, কেউ স্বপ্ন দেখতে পারে আমি আইনজীবী হব, হোয়াট এভার। এক একজন মানুষের স্বপ্ন কিন্তু এক একটা থাকতেই পারে। বাট এই ভদ্রলোকের সারা জীবনের একটাই স্বপ্ন, একটাই স্বপ্ন, একটাই স্বপ্ন, সে পৃথিবীর সেরা শুটার হবে, পৃথিবীর সেরা শুটার হবে। এবং 1928-এ সে তার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা অর্জন করে, হাঙ্গেরির মধ্যে সে সবচাইতে সেরা হয়ে যায়। বাট তার লক্ষ্য হলো সে পৃথিবীর সেরা শুটার হবে, এবং এই জন্য যেটা করতে হবে তাকে অলিম্পিকে চ্যাম্পিয়ন হইতে হবে। অলিম্পিকে যদি সে চ্যাম্পিয়ন হইতে পারে, তাহলে সে পৃথিবীর সেরা শুটার বিবেচিত হবে। আপনি চিন্তা করেন তার একটু ঘটনাটা। 1932 দিকে একটা গ্রেনেড বিস্ফোরণে তার ডান হাতটা উড়ে যায়। মানে যে ডান হাত দিয়ে সে শুট করে, একটা গ্রেনেড বিস্ফোরণে ডান হাতটাই চলে গেল, তার এখন ডান হাতেই নেই। তার সারা জীবনের ইচ্ছা, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের আশা হচ্ছে সে পৃথিবীর একজন বেস্ট শুটার হবে, কিন্তু তার ডান হাতেই নাই এখন। এবং তাকে কিন্তু আপনারা জানেন যে আর্মি ফোর্সে কিন্তু যারা পঙ্গু হয়ে যায় তাদেরকে কিন্তু কন্টিনিউ করা হয় না, তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। কাউন্টি ট্র্যাকার্সকেও কিন্তু অবসরে দেওয়া হয়। একটা ইয়াং ম্যান, তার একটা, তার সারা জীবনের যে স্বপ্ন ডান হাত, এটাও চলে গেল, সে এখন শুটারে করতে পারবে না, চাকরিটাও গেল, এবং সারা জীবন সে একাকিত্বে পড়ে গেল। একটা সময় সে ভাবলো যে সে সুইসাইড করবে। বাট একদিন হঠাৎ করে মনে হলো যে আমার তো হাত দুইটা, একটা ডান হাত একটা বাম হাত, এখন ডান হাতটা নাই, আমি বাম হাতটা দিয়ে কিছু করতে পারি কিনা। তখন সে প্রথম চেষ্টা করলো যে বাম হাতটা দিয়ে লিখতে পারে কিনা, দেখলো সে লিখতে পারে না। তখন সে বললো আমার বাম হাতটা এমন একটা হাত যেটা দিয়ে আমি লিখতেই পারি না। বাট তারপরে সে চেষ্টা করলো এই হাতটা দিয়ে আমি একটু প্র্যাকটিস করি। এবার সে জঙ্গলে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর
এই বাম হাতটা দিয়ে শুধু প্র্যাকটিস করতেছে, শুধু প্র্যাকটিস করে, শুধু প্র্যাকটিস করে, শুধু প্র্যাকটিস করে, শুধু প্র্যাকটিস করে। এবং একসময় সে ফিল করলো যে তার শট এখন পারফেক্ট, সে এখন বাম হাতে শট নিতে পারে। 1940-তে যে অলিম্পিক হওয়ার কথা ছিল, সেই অলিম্পিকে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন করবে এইভাবে নিজেকে সে প্রস্তুত করলো। বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 সালের অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যান্সেল হয়ে যায়, সে আবার হতাশ হয়ে পড়ে। 1944-এ সে আবারও অলিম্পিকে প্রতিযোগিতা করার জন্য নিজেকে রেডি করে, বাট দুর্ভাগ্যজনকভাবে 1944-এও অলিম্পিক গেম ক্যান্সেল হয়ে যায়। এবার তার জীবনের সবচেয়ে বড় হতাশাটা চলে আসে, কারণ এতদিনে তার বয়স বেড়ে গিয়েছে, তার তো ডান হাতেই নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে। তারপর সে ফোকাস করে 1948-এ যে অলিম্পিকটা হয়, সেই অলিম্পিকে সে প্রতিযোগিতা করার জন্য যায়। ততদিনে ইয়াং অনেক শুটার পৃথিবীতে তৈরি হয়েছে, অনেক আধুনিক যন্ত্রপাতি, অনেকে অনেকভাবে প্র্যাকটিস করেছে, যেখানে কার্লি ট্র্যাকার্সের ডান হাতেই নেই। তুমুল প্রতিযোগিতা হলো এবং চ্যাম্পিয়ন হলো কে? ক্যারোলি ট্র্যাকার্স। 1948-এ সে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যায় এবং সে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শুটার হয়ে যায়। শুধু তাই নয়, 1952-তে যে অলিম্পিক গেম হয়, সে সেখানে আবারও প্রতিযোগিতায় অংশ নেয় এবং সারা পৃথিবীর অলিম্পিকের ইতিহাস বদলে যায়। পরপর 2 বছর একই গেমসে 2বার স্বর্ণ পদক জয়ী একমাত্র ব্যক্তি ক্যারোলি ট্র্যাকার্স, যে অলিম্পিকের হিস্ট্রিটাকে বদলে দিয়েছে। আপনি চিন্তা করেন, পজিটিভ মাইন্ডসেট যে আমি পারবো, আমি করব। ডান হাত নাই তাতে কি হয়েছে, আমি বাম হাতে করব। এই যে আমি পারবো, আমি করবো, একটা পজিটিভ মাইন্ডসেট তাকে জীবনে একজন সফল মানুষ হিসেবে তৈরি করেছে। আমাদের তো ডান হাত বাম হাত আছে, তার উপর একটা আছে অজুহাত। একটু বৃষ্টি হলে ঘর থেকে বের হতে মন চায় না, মানে বিভিন্ন অজুহাত কিন্তু আমাদের থাকে। আমাদের হাত 3টা, ডান হাত বাম হাত এবং অজুহাত। আর ক্যারোলি ট্র্যাকার্সের একটা হাতেই ছিল বাম হাত। পজিটিভ মাইন্ডসেট সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি অজুহাতটাকে ছাঁটাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, সাকসেসফুল পিপল হতে পারবেন না। সাহস লাগবে, সাহস কিন্তু থাকতে হবে। পজিটিভ মাইন্ডসেট সফল হওয়ার জন্য, এবং তার সাথে সাথে আপনার সাহস থাকতে হবে। ক্যারোলি ট্র্যাকার্সের কথা চিন্তা করেন, সে অলিম্পিকের মতো গেমে অংশগ্রহণ করতেছে যেখানে তার ডান হাতে নেই। এই সাহস কিন্তু আমাদের অনেকেরই থাকে। তো কারেজ ইজ ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্টে আমরা আসি। 6 নম্বর পয়েন্টে আমার কাছে যেটা মনে হয়েছে, ব্র্যান্ডিং। দিস ইজ দ্য সো মাচ ইম্পর্টেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং আসলে জিনিসটা কি? ব্র্যান্ডিং জিনিসটা কি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই স্ক্রিনটাকে একটু খেয়াল করেন আপনি। ব্র্যান্ডিংটা হচ্ছে, এই যে আপনি কিন্তু একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, এটা কি? এটিএন বাংলা। তারপরে একটা ছবি দেখেন, আপনি এখন 2টা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন দেখেন আপনি, এই 2টা ছবিতে কিন্তু, যেমন এটিএন বাংলাটা কি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কিন্তু বলে ফেলতে পারবেন এটা কিন্তু টিভি চ্যানেল, যদিও কিন্তু এটাতে টিভি চ্যানেল কথাটা লেখা নাই। বাট নিচে যে লোগোটা আছে, আপনি এটা জানেন গ্রামীণ ফোনের লোগো, বাট এখানে কিন্তু গ্রামীণ ফোন লেখা নাই। আপনি লোগো দেখে কিন্তু বুঝে যান, যেখানে লেখাটা নাই কিন্তু লোগো দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন। যেমন এই লোগোটা দেখে আপনি বুঝে ফেলতে পারেন এটা ডাচ বাংলা ব্যাংক, এটা একটা ব্যাংক। এই লোগোটা দেখে কি আপনি বুঝে যেতে পারেন এটা একটা কোমল পানীয়, কোকা কোলা। লোগো দেখলে আপনি বুঝে যেতে পারেন, যদিও কিন্তু এখানে লেখা নাই। এইচপি দেখলে আপনি বুঝে যান এটা ল্যাপটপ কোম্পানি। আপনি এই লোগোটা দেখলে বুঝে যান এটা অ্যাপেল কোম্পানি, এটা মোবাইল বানায়, কম্পিউটার বানায়, ল্যাপটপ বানায়, এটা আপনি বুঝে যাইতে পারেন। দিস ইজ দ্য ব্র্যান্ডিং, যে লোগো দেখে কিন্তু চিনে ফেলবে। লোগো দেখে চিনে ফেলাটাই হচ্ছে ব্র্যান্ডিং। একটা ডাক্তার কিন্তু আপনাকে বলতে হয় না যে আমি ডাক্তার, তার পোশাক দেখেও কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে ও ইয়েস, সে ডাক্তার। দিস ইজ দ্য ব্র্যান্ডিং। আমি আরো কিছু জিনিস দেখাই আপনাদেরকে। ব্র্যান্ডিং হচ্ছে, যেমন এই যে একটা ছবি আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি যতগুলো লোককে জিজ্ঞেস করবেন যে এই লোকটাকে, কাজী নজরুল ইসলাম, সে কি করে? কবিতা লিখে, এটা সবাই বলতে পারে। তার ছবি দেখলেই সবার মধ্যে একটা কবিতা মনে পড়ে যায় যে কাজী নজরুল ইসলাম এই এই কবিতা লিখেছে। দিস ইজ দ্য ব্র্যান্ডিং। তার ছবি দেখলে কিন্তু সেটা আমরা বুঝে যেতে পারি। এই ছবিটা কার? শাহরুখ খান।
শাহরুখ খান কি কবিতা লেখে? জি না। আপনি ছবি দেখেই বুঝে যেতে পারেন সে একজন অ্যাক্টর, সে অভিনেতা, অভিনয় করে, এটা তার ফিক্স। ছবি দেখেই আপনি বুঝে যেতে পারেন। এটাকে রোনাল্ডো, আপনারা সবাই জানেন যে সে একজন প্লেয়ার, ফুটবল প্লেয়ার, মানে তার ছবিটা দেখে আপনি বুঝে যাইতে পারেন যে সে একজন ফুটবল প্লেয়ার। দিস ইজ দ্য ব্র্যান্ডিং। আপনাকে দেখে বুঝে যাইতে পারবে। এখন আপনাকে দেখে কেউ কি বুঝে আপনি কি? আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি যে নেটওয়ার্কের সাথে বিজনেস করেন, কেউ কি দেখে আপনাকে বুঝে ইয়েস সে একজন নেটওয়ার্কার, সে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস করে? জি না, বুঝে না। তার মানে আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারতেছেন না। আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। যখন লোকজন আপনাকে দেখেই বুঝবে, ও আচ্ছা অমুক স্পারুলিনা, ও আচ্ছা ও অমুক, ও তো নেশন নাই, ও নেটমার্ক করে। আপনাকে দেখেই যদি লোকে বুঝে ফেলতে পারবে যে আপনি নেটমার্কে বিজনেস করেন, তার মানে আপনি বুঝতে পারবেন যে ইয়েস আমি কাজ করতেছি, আমার ব্র্যান্ডিং হচ্ছে। স্কুলে যাওয়া একটা স্টুডেন্টকে কিন্তু আপনি দেখেই চিনে ফেলতে পারেন যে ইয়েস এটা স্কুলে যাচ্ছে। দিস ইজ এ ব্র্যান্ডিং। আপনাকে দেখে লোকজন কি বুঝে? কোন ব্র্যান্ডিং কে আপনি করতে পেরেছেন কিনা? নিজেকে ব্র্যান্ডিং কিন্তু করতে হবে। ওকে, আমরা নেক্সট 7 নম্বরে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রফেশনালিজম। যেই কাজটাই আপনি করেন সেই কাজের মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে। প্রফেশনালিজমটা আসলে কি আমি একটু করে বলি। ধরেন আপনি একজন চাকরিজীবী মানুষ, আপনি পার্ট টাইম দিয়ে হয়তো নেটমার্কটা করেন, প্রতি শুক্রবারে নেটমার্ক করেন, প্রতি শুক্রবারে, অন্য কোনো দিন আপনি করেন না। মনে করলাম যে আপনি শুধু শুক্রবারে নেটমার্কটা করেন। এইবার কোন এক শুক্রবারে আপনার একজন বন্ধু আপনাকে দাওয়াত দিতে আসলো যে দোস্ত আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়ে, তুই বিয়েতে আসবি। এই দাওয়াতটা দেওয়ার পর হঠাৎ করে যদি আপনার মুখ থেকে বেরিয়ে যায়, দোস্ত আমি তো শুক্রবার যাইতে পারবো না, আমি নেটমার্ক করি, তাহলে বুঝবেন আপনি আপনার কাজে প্রফেশনালিজম চলে আসছে। তাহলে বুঝতে পারবেন ইয়েস আপনার কাজে প্রফেশনালিজম চলে আসছে। আপনি এখন চিন্তা করেন আপনার মধ্যে প্রফেশনালিজম আছে কিনা। আমরা তো কেউ একদিন একটু ফোন করে ডাকলে, আড্ডা দেওয়ার জন্য ডাকলে, আর 14 দিনের খবর নাই, সব ভুলে গেছি, এই আড্ডাতে চলে গেছি। কিন্তু এদিকে আবার সফলতাটাও আশা করি, সফলতাটাও কিন্তু আবার আশা করি। বাট উইদাউট প্রফেশনালিজম আপনি কোনো কাজে কিন্তু কখনো সফল হতে পারবেন না। এবং সেই কাজে আপনার সিরিয়াসনেস থাকতে হবে, আপনার দূরদর্শিতা থাকতে হবে। আপনি যে এই কাজটা করতেছেন, এই কাজের ভবিষ্যৎ রেজাল্ট কি কি হইতে পারে, এটার প্রিভিউটা আপনি দেখতে হবে। আপনি যে আজকে একটা গাছ রোপণ করবেন, একটা আম গাছ, একটা বিচি রোপণ করতেছেন, এবং এটাকে আপনি অনেক যত্ন করেন, ছাগল বা অন্য পশু যেন এটাকে খেয়ে ফেলতে না পারে, এটাতে কিন্তু আপনি ঘেরাও দিয়ে রাখেন কেন? কারণ আপনি জানেন এই একটা গাছ, একটা বিচি থেকে জন্ম নেওয়া এই একটা গাছ আমাকে হাজার হাজার আম দিবে বছরের পর বছর ধরে। এই প্রিভিউটা আপনি জানেন বলে এটাকে এত যত্ন করেন। তা না হলে আপনি এটা যত্ন করতেন না। ঠিক একইভাবে আপনার বিজনেসের প্রিভিউ আপনাকে জানতে হবে। আপনার বিজনেস আপনাকে কি দিতে পারে, তারপর আপনি সেই বিজনেসটাকে যত্ন করবেন। এই ফরসাইট, দূরদর্শিতা আপনার থাকতে হবে। দেন আপনি যে পেশায় থাকেন না কেন আপনি একজন সফল মানুষ হতে পারেন। নেটমার্ক আজকে যে আপনি একজনকে ইনভাইট করতেছে, আজকে যে একটা প্ল্যান শুরু করতেছে, আজকে যে তাকে সুস্থ থাকার বিষয়ে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, এটা ভবিষ্যতে আপনাকে কি দিতে পারে, এই দূরদর্শিতাটা যদি আপনার থাকে, তাহলে আপনার কাজের মধ্যে সিরিয়াসনেস আসবে। আর যদি দূরদর্শিতাটা না থাকে, আপনার কাজের মধ্যে সিরিয়াসনেস আসবে না, আপনার মধ্যে প্রফেশনালিজম কখনোই ডেভেলপ করবেন। প্রফেশনালিজম আপনার মধ্যে ডেভেলপ করবে না যদি দূরদর্শিতা বা প্রিভিউ যদি আপনি দেখতে না পান। নেক্সট ওয়ান, 8 নাম্বার, অ্যাকশন। শুধু বসে বসে কল্পনা করলে, বসে বসে ড্রিম দেখলে, এই করে ফেলবো, সেই করে ফেলবো, অমুক হবে তমুক হবে, এইসব চিন্তা ভাবনা করলে জীবনে কখনোই কিছু হয় না। আপনি যদি একজন পাইলট হতে চান তাহলে কিন্তু আপনাকে বিমান চালানো শিখতে হবে। আপনি একজন ফুটবলার হতে গেলে আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে। আপনি একজন ক্রিকেটার হইতে গেলে আপনাকে ব্যাট নিয়ে মাঠে নামতেই হবে। বাসায় বসে পরিকল্পনা করে করে আপনি ক্রিকেটার হইতে পারবেন না। আপনাকে একজন লয়ার হতে গেলে আপনাকে লেখাপড়া করতেই হবে।
আপনি ঘরে বসে বসে হইতে পারবেন না। সময় নষ্ট করে আপনি হইতে পারবেন না। আপনাকে যেটা হতে চান ওইটার কাজ কিন্তু করতে হবে, অ্যাকশন থাকতে হবে। এখন এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বলতেছেন, না আমরা তো নেটমার্কে খুব সিরিয়াস, আমরা অ্যাকশনে আছি, আমি এখানে অনেক কিছু করতে পারবো, নেটমার্কের ফিউচার অনেক ভালো। এটা আপনি হয়তো বলতেছেন, তার মানে আপনি বিশ্বাস করেন আপনি অ্যাকশনে আছেন। জি না, আপনি অ্যাকশনে নাই। আপনি যেটা আছেন সেটা হচ্ছে পজিটিভে আছেন। ইয়েস, নেটমার্কটা ভালো, এখানে অনেক ভালো বিজনেস করা যাবে, এদের প্রোডাক্ট ভালো, এদের মার্কেটিং প্ল্যান ভালো। তার মানে কিন্তু আপনি অ্যাকশনে না, আপনি পজিটিভে আছেন, আপনি অ্যাকশনে নাই কিন্তু। বাট আপনি রেজাল্ট কখন পাবেন? যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, অ্যাকশনে থাকবেন। পজিটিভ, নেগেটিভ, ইনঅ্যাক্টিভ, এই সকল মানুষদের রেজাল্ট জিরো। পজিটিভ, নেগেটিভ, ইনঅ্যাক্টিভ, এই তিন শ্রেণীর মানুষের রেজাল্ট জিরো জিরো জিরো। সফল শুধু তারাই হতে পারে যারা অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ। আপনি হাজার ভালো প্রশংসা করে লাভ নাই নেটমার্ক, আপনি পজিটিভ হয়ে লাভ নাই। আপনি যা পজিটিভ যেরকম, নেগেটিভও সেম, ইনঅ্যাক্টিভও সেম। পজিটিভ, নেগেটিভ এবং ইনঅ্যাক্টিভ, এই তিন শ্রেণীর পিপল একই ক্যাটাগরির। এরা জীবনে কখনোই সফল হতে পারবে না। সফলতার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনার জীবনে সফলতাটা আসবে। আমরা নাম্বার 9-এ যাই, লাস্টের দিকে আমরা চলে আসছি। ডিপেন্ডেন্সি, যে কারো উপর ভরসা করে, যে অমুক এটা করলে আমি পারবো, অমুক এটা হলে এটা হবে, আমার যদি ভালো একটা নেতা থাকে তাহলে আমার একটা চাকরি হবে, আমার সরকারি দলের একটা বড় নেতা থাকলে আমার ব্যাংকের আমি জিএম হইতে পারবো। এই যে আরেকজনের উপর ডিপেন্ড করা, এই যে আরেকজনের উপর ডিপেন্ডেন্সি গ্রো করা আপনার মধ্যে, এটা ব্যর্থতার অন্যতম একটা কারণ। কখনোই কারো উপর ডিপেন্ড করা যাবে না। নেটওয়ার্কে বা নেটওয়ার্ক মার্কেটিং তো মোটেই না অমুককে জয়েন করাইলে অনেক কিছু হয়ে যাবে, অমুকে অনেক কিছু করে দিবে, একেবারে বাদ। এই চিন্তা যদি একবারও আসে আপনার মধ্যে, ভুল বশতও যদি আসে, আপনি একজন ব্যর্থ মানুষ হবেন। আপনি মনে রাখবেন, প্রকৃতি একটা জায়গায় কখনোই স্যাক্রিফাইস করে না। আমি আপনাকে আপনাকে একটা এক্সাম্পল দিই। এই যে আপনি প্রতিদিন ভাত খান, অন্যের হাত কি আপনাকে ভাত তুলে দেয়? জি না। আপনার মুখে আপনার হাত ছাড়া অন্য কারো হাত কখনোই ভাত তুলে দিবে না, না, না। আপনি কারো উপরে ডিপেন্ড করতে পারবেন। আপনার সাকসেসের জন্য কারো উপরে আপনার ডিপেন্ডেন্সি গ্রো করা যাবে না। আপনার নিজের প্রতি বিশ্বাসটা থাকতে হবে, বিলিভ। আমি নাম্বার 2-তে আলোচনা করেছিলাম সফল হওয়ার জন্য, এবং তার সাথে রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি চিন্তা করলেন যে অমুককে যদি আমি নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত করতে পারি তাহলে আমার অনেক কিছু হয়ে যাবে, বাট সে আপনাকে রিজেক্ট করে দিল, এবার আপনার মন ভেঙে গেল, আপনি খুব হতাশ যে আমি অমুককে এত করে চাইছি কিন্তু আসলো না, সে আসলে তো অনেক কিছু হয়ে যেত, কিছুই হইতো না, কিচ্ছু হইতো না সে জয়েন করলে। আপনি রিজেকশনটাকে মেনে নেন, এটাকে অ্যাকসেপ্ট করেন। আমরা বেশিরভাগ মানুষ রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। একটা স্টুডেন্ট দেখবেন যে একটা পরীক্ষায় ফেল করলে সে সুইসাইড করে ফেলে। কেন? রিজেকশন তো আসতেই পারে, রিজেকশন আসতেই পারে, খারাপ হইতেই পারে। আমি একটা লোক আমার বিজনেসের সাথে সম্পৃক্ত করতে চেয়েছি, সে নাও আসতে পারে। এই রিজেকশনটাকে আপনার অ্যাকসেপ্ট করতে জানতে হবে, শিখতে হবে। যদি আপনি রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল মানুষ হবেন, প্রতিটা ক্ষেত্রে সফল মানুষ হবেন, প্রতিটা ক্ষেত্রে সফল মানুষ হবেন। আপনাকে রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। পাশের ছবিটা একটু দেখেন। বিল গেটস পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হিসেবে আমরা এখনো কিন্তু অনেকেই জানি বিল গেটস, এবং যার নামটা শুনলে আমাদের মধ্যে একটা টাকা টাকা গন্ধ চলে আসে। এত টাকার মালিক সে, পৃথিবীর সবচেয়ে সফল একজন মানুষ। তার শুরুটা দেখেন, শুরুটা একটু পরে দেখেন। সে বলতেছে সে যখন বিজনেসের একটা প্ল্যান করে, এই বিজনেস প্ল্যান নিয়ে সে 1200 জন লোকের সাথে কথা বলেছে। 1200 জন লোক, 1200 জন লোক, তার মধ্যে 900 জন লোক তাকে নো বলেছে। আপনি চিন্তা করেন, বিল গেটস এর মতো মানুষকে 900 জন লোক ডিরেক্টলি নো বলে দিয়েছে। শুধুমাত্র 300 জন লোক তার কথাটা শুনেছে। তার মধ্যে শুধুমাত্র 85 জন লোক তার সাথে আসতে এগ্রি করেছে। শেষ পর্যন্ত তার সাথে এসেছে মাত্র 11 জন।
দেখেন 1200 লোককে ইনভাইট করে শেষ পর্যন্ত তার সাথে ছিল মাত্র 11 জন। আর এই 11 জনের কারণে সে পৃথিবীতে মাল্টি মিলিয়নিয়ার। দিস ইজ দ্য কল নেটওয়ার্ক মার্কেটিং। 1200 জনকে ইনভাইট করেছে, 900 জন ইনস্ট্যান্টলি নো বলে দিয়েছে, মাত্র 300 জন তার কথা শুনেছে, 85 জন অ্যাকচুয়ালি তার সাথে কাজ শুরু করেছে। শেষ পর্যন্ত তার সাথে মাত্র 11 জন ছিল, মাত্র 11 জন। সে পৃথিবীর মাল্টি মিলিয়নিয়ার। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আপনি রিজেকশনটাকে মেনে নিতে হবে। এখন বিল গেটস যে এই 1200 জন লোককে ইনভাইট করতে গেল, 900 জন লোক যে তাকে নু বলল, 900 জন লোকের কাছে যে সে ফেল করলো, এই ফেলের যন্ত্রণা যদি সে বিজনেস ছাড়ে দিত, সে কি আজকে বিল গেটস হতে পারতো? দুই একটা ব্যর্থতার কারণে কেন আপনি ডিসিশন নিয়ে পেলেন যে আমাকে দিয়ে হবে না? বিল গেটস তো 900 বার ব্যর্থ হয়েছে, 900 জন লোকের কাছে ব্যর্থ হয়েছে, 900 জন লোক তার কথাই শুনে নাই, সে তো বিজনেস ছেড়ে দেয়নি। নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে 2-3 জনের কাছে না শুনলেই আপনি বিজনেস ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেন। এই রিজেকশনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বলেই আমাদের এই চিন্তাটা চলে আসে যে না, এই বিজনেস আমার জন্য না, আমি পারবো না। আপনাকে রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। রিজেকশনটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, দেন আপনি জীবনে একজন সফল মানুষ হবেন। আপনাকে প্রিভিউ দেখতে হবে, ভবিষ্যৎটা যেন আপনি ভালোভাবে দেখে নিতে পারেন। দেখেন, বলা হচ্ছে যদি আপনি জীবনে 100টা নো শুনেন, 100টা জায়গায় যদি আপনি ফেল করতে পারেন, 100টা লোকের কাছে গিয়ে যদি আপনি ইনভাইট করে ফেল হতে পারেন, তাহলে আপনি একজন লিডার হইতে পারবেন। একজন লিডার তখনই হইতে পারবেন যদি আপনি 100 জন মানুষ থেকে নো শুনেন। আর 1000 জন মানুষ থেকে যদি নো শুনতে পারেন, আপনি জীবনে একজন সাকসেসফুল পিপল হতে পারবেন, সফল মানুষ হতে পারবেন। এবং এই কথাটা বিল গেটসের সাথে মিলে কিনা দেখেন, 900 জন লোক তাকে ইনস্ট্যান্ট নো বলেছে, 1000টা নো শোনার পর কিন্তু সে সাকসেস। আমি আপনি নেটওয়ার্কে কয়জনকে ইনভাইট করেছি? কয়জনকে করেছেন? 5 জন, 7 জন, 10 জন? ও আল্লাহ, আপনি সফল হয়ে যেতে চাচ্ছেন? সফল হতে গেলে মিনিমাম 1000টা নো আপনাকে শুনতে হবে, তাহলে আপনি জীবনে সফল মানুষ হতে পারবেন। ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। আমাদের মধ্যে যেন ডিপেন্ডেন্সি গ্রো না করে, অন্যের উপর ভরসা করে, অন্যের কাঁধে পা দিয়ে অনেক কিছু করে ফেলবেন, অন্যরাও এসে আপনাকে অনেক কিছু করে দিবে না। আপনি নিজেকে তৈরি করেন লিডার হিসাবে, আপনি নিজেকে একজন সাকসেসফুল পিপল করেন। এই জন্য আপনাকে 1000টা নো শুনতে হবে। অনেকে অনেক কিছু বলবে, পিছন থেকে আপনাকে অনেকেই টানবে। আপনি সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। ইয়েস, আমি পারবো। আগেই বলেছি, আপনার মুখের খাবার কারো হাত তুলে দেয় না, আপনার মুখের খাবার আপনার হাতেই তুলে দেয়। আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও আপনার মুখে খাবার তুলে দিবেন, আপনার হাতে দিবে। দিস ইজ দ্য রুলস। সেলফ ডিপেন্ডেন্ট বানাইতে হবে। পেছনে কে বললো, কে টেনে ধরলো আপনাকে, তাকানো যাবে। লাস্ট ওয়ান, ড্রিম সেট আপ। ড্রিম সেট আপ, আপনার মধ্যে কিন্তু একটা স্বপ্ন থাকতে হবে। আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন? আমরা গোল সেট আপ নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। লাইক আপনার মধ্যে একটা স্বপ্ন কিন্তু থাকতে হবে। যদি আপনি এই ড্রিম সেট আপ যদি আপনার মধ্যে করতে না পারেন, আপনার ড্রিম অর্থাৎ বিগ ড্রিম যদি আপনি না দেখেন, তাহলে আপনি জীবনে হুট করে সফল মানুষ হয়ে যেতে পারবেন। এবং যারা নেটওয়ার্কার, যারা নেটওয়ার্কের সাথে বিজনেস করেন, তারা যদি বড় স্বপ্ন না দেখেন, প্লিজ আজকে আপনি নেটওয়ার্ক করাটা বাদ দেন। যারা বড় স্বপ্ন দেখে না, তাদেরকে দিয়ে নেটওয়ার্ক বা নেটওয়ার্ক মার্কেটিং কখনোই সম্ভব। আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, বিগ ড্রিম, বড় স্বপ্ন, যে ইয়েস, একদিন আমার একটা বিএমডব্লিউ কার আমি কিনতে পারবো, আমার সন্তান একটা পাজেরো কার নিয়ে স্কুলে যাবে, এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। আমার এলাকায় আমি হাজার হাজার টাকা দান করবো, এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। আমি শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। আপনাকে বিগ ড্রিমার হইতে হবে। এবং এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে অ্যাকশনে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। পজিটিভ থাকলে হবে না। পজিটিভ, নেগেটিভ, ইনেকটিভ এগুলো এক জাত। আপনাকে অ্যাকশনে থাকতে হবে, তাহলে আপনি জীবনে একজন সফল মানুষ হতে পারবেন। ফাইনালি, আপনার কাজটা যেন আপনার কাছে এনজয়েবল হয়। আর কাজটাকে যদি আপনি এনজয়েবলি করতে পারেন,
অবশ্যই অবশ্যই আপনি সফল হতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি আজকে মোটামুটি চেষ্টা করেছি আমার দৃষ্টিকোণ থেকে যেই 10টি কাজ করলে আমরা জীবনে সফল মানুষ হতে পারবো বলে আমার কাছে মনে হয়, সেই 10টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।